আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পদার্থবিজ্ঞানের উপর এর আগে কয়েকটি ক্লাস করছি, এটা আলোর প্রতিফলন। আর আজকে আমরা নতুন আরেকটা অধ্যায় থেকে আমরা নতুন কিছু শিখব। তাহলে আমরা পাঠ্য বইতে আমাদের নতুন যে পাঠটা নিয়ে আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা করব, আমরা সেটা দেখব। আমরা আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম অধ্যায়, আলোর প্রতিসরণ। তাহলে আমরা এখন আমাদের পাঠ্য বইয়ের এই পাঠটাতে আমরা চলে যাব সরাসরি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি আমাদের পাঠ্য বইয়ে নবম অধ্যায় আলোর প্রতিসরণ। এখানে চিত্র দিয়ে শুরু করছে আর নিচে কিছু লেখা আছে। আমরা শুরুতেই লেখাগুলো একটু পরে দেখব। তাহলে এখানে বলা হয়েছে কি, শূন্য স্থানে আলোর বেগ সেকেন্ডে 2.99 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই মানটা তোমরা অবশ্যই একটু মনে রাখতে হবে, একটু তোমরা খাতায় নোট করবে, এই মানটা মুখস্থ করে ফেলবে সাথে সাথে। এরপর বলছে কি, আলো যখন কোনো মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগ এর থেকে কমে যায়। এরপর আমরা এখানে যে লেখাটা আছে এটা শেষ করব, এরপর আমরা ব্যাখ্যা করব, চিত্র সাহায্যে আমরা আরও কিছু জানতে চেষ্টা করব। তাহলে এখানে আরও বলছি কি, এবং এই প্রক্রিয়াকে ব্যাখ্যা করার জন্য প্রতিসরাঙ্ক বলে একটি রশ্মি সংজ্ঞায়িত করা হয়েছে। তোমরা ইচ্ছে করলে দেখতে পারবে আলোর বেগ তারতম্যের জন্য এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর রশ্মি বেঁকে যায়। তাহলে কিভাবে বেঁকে যায়, এই লেখাগুলোর সাথে আমরা চিত্র মিলাবো, তাইলে আমরা আরও বুঝতে সহজ হয়ে যাবে আমাদের। এরপরে আরও আছে, আমরা এই অধ্যায় থেকে কি কি জানতে পারবো সেই বিষয় নিয়ে এখানে বলা হচ্ছে। শুরুর দিকে আলোর এই ধর্ম বা প্রতিসরণের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নামে একটি অত্যন্ত চমকপ্রদ ব্যাপার ঘটতে পারে। এই অধ্যায়ে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের নানা ধরনের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে এই লেখা থেকে আমরা বুঝতেছি এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো। এরপর আরও একটা বিষয় বলছে এখানে, আলোক প্রতিসরণ ব্যবহার করে উত্তল এবং অবতল লেন্স ব্যবহার করা যায়। এই দুই ধরনের লেন্স দিয়ে কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায় সেগুলো এই অধ্যায় থেকে আমরা আলোচনা করব। মানে এইখান থেকে আমরা বেশ কিছু আলোর প্রতিসরণ এটা কীভাবে আমরা কাজে লাগাই বা আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কাজে আমরা এই ধরনের বস্তু ব্যবহার করে আলোর প্রতিসরণটা কী কাজে ব্যবহার করি সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে আজকে আমরা এই পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো এগুলো একটু পরে দেখব। তবে আমরা এই অধ্যায়ের উপর আমরা আরও কিছু ক্লাস করতে হবে। আমরা একটা ক্লাসে এই অধ্যায়টা আমরা সম্পন্ন করতে পারবো না। আমরা ধাপে ধাপে কয়েকটা ক্লাসের মাধ্যমে এই পাঠটা সম্পন্ন করব। তাহলে আমরা এই পাঠ শেষে আমরা কী কী জানতে পারবো দেখি। প্রতিসরণের সূত্র ব্যাখ্যা করতে পারবো, প্রতিসরাঙ্ক ব্যাখ্যা করতে পারবো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারবো, অপটিক্যাল ফাইবার ব্যবহার ব্যাখ্যা করতে পারবো, লেন্স এবং এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, আলোক রশ্মি ক্রিয়ারেখা অঙ্কন করে লেন্স সংক্রান্ত বিভিন্ন রশ্মি বর্ণনা করতে পারবো। তাহলে তোমরা এগুলো তোমাদের পাঠ্য বইতেও আছে, তোমরা চাইলে এগুলো পড়ে দিতে পারো। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি কি, অপটিক্যাল ফাইবার, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরাঙ্ক, প্রতিসরণ, তারপর লেন্স, এইগুলো নিয়ে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো, এগুলো কী কাজে ব্যবহার করব। আবার আমাদের চোখের সমস্যা, চোখের যে ত্রুটি, এগুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়গুলো সম্পর্কেও জানতে পারবো এই অধ্যায় থেকে। তাইলে আমরা এই পড়ার শুরুতেই প্রথমে যে ব্যাখ্যাটা আছে এখানে
আলুর প্রতিসরণ। তাহলে প্রতিসরণ, তাহলে এর আগে আমরা যে অধ্যায়টি আলোচনা করছি সেটা হচ্ছে প্রতিফলন, যেটা সংজ্ঞাটা ছিল আলু এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পেয়ে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে গেছে, ওই ঘটনাকে আলুর প্রতিফলন বলা হয়েছে। আর এখানে প্রতিসরণ, সরণ বলতে আমরা কোনো কিছুকে অনুসরণ করি। আমি যদি কোনো কাউকে বলি এই লোকটার পিছন পিছন যাও, মানে অনুসরণ করা, তার পিছে পিছে যাওয়া, ওই ধরনের একটা ঘটনা। তাইলে এখানে আলুর কথা বলা হয়েছে। আলু আমরা যদি কোনো একটা বস্তুর উপর ফেলি, বিশেষ করে চকচকে বস্তুর উপর, সেটা আমরা গত অধ্যায়ে জানতে পারলাম আবার বাধা পেয়ে পুনরায় আমাদের দিকে ফিরে আসছে। আর আজকে আরেকটা মাধ্যমে আমরা আলুর ব্যবহার জানবো, সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তাহলে স্বচ্ছ মাধ্যমটা কীরকম? তাহলে আলু যদি একটা স্বচ্ছ মাধ্যম থেকে আরেকটা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তাহলে আমরা যদি একটু কল্পনা করি, আমরা পরবর্তী চিত্র দেখব। আমরা এখন একটু যদি কল্পনা করি, আমরা সূর্যের থেকে যে আলোটা আসতেছে আমাদের ভূপৃষ্ঠে, এই দুইটা অবস্থান থেকে আমরা মধ্যখানে যে মাধ্যমটা পাই সেটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে বায়ু মাধ্যম একটা স্বচ্ছ মাধ্যম। তাহলে এই স্বচ্ছ মাধ্যমে আলু আসতে যে একটা ব্যাগ আছে, তোমরা শুরুতে দেখছো আলুর ব্যাগের শূন্য মাধ্যমের যে একটা ব্যাগটা দিয়ে দিছি, এখানে তোমরা লেখাই আছে, এই যে ডিসপ্লেতেও দেখা যাচ্ছে নিচের দিকে আছে, তোমরা এই মানটা মুখস্থ রাখবে। তাহলে এই মাধ্যমের একটা ব্যাগের কথা বলা হয়েছে। তাহলে আলু এই যে শূন্য মাধ্যমে প্রবেশ করতেছে, একটা স্বচ্ছ মাধ্যম, এই শূন্য বায়ু মাধ্যমটাও একটা কি স্বচ্ছ মাধ্যম। তাহলে এরকম আরও স্বচ্ছ মাধ্যম আছে, যেমন কাঁচ, আমরা কাঁচ ব্যবহার করি। তোমরা এই ক্লাসটা দেখার সময় তোমাদের বাসায় যে জানলা বা দরজায় যে কাঁচের গ্লাস ব্যবহার করে, তোমরা চাইলে ওইগুলো দিয়েও পরীক্ষা করে দেখতে পারো। তাহলে বাইরের সূর্যের আলোটা ঘরের ভিতর প্রবেশ করতেছে, আমরা খেয়াল করলে দেখতে পাই, আমরা ওই যে জানলা বা দরজা যখনই খোলা রাখবো আলোটা এক ধরনের হয়, আবার কাঁচের, বিশেষ করে কাঁচের, আবার ওই জানলার যদি আমরা বন্ধ করে দিই আলো ঠিকই ঘরে প্রবেশ করবে, তবে ওই আলো আর যেটা খোলা ছিল ওই অবস্থার আলোটা অনেক ভিন্ন হয়। তাহলে এখানে আরেকটা মাধ্যম, আমরা হালকা মাধ্যম থেকে আরেকটা ঘন মাধ্যমের মাধ্যমে আলোটা আমাদের রুমের মধ্যে প্রবেশ করতেছে। তাহলে যেটা আরেকটা স্বচ্ছ মাধ্যম, যেটা আমরা কাঁচ হিসেবে বলতে পারি। তাইলে এরপরে আরও আছে, উদাহরণ হিসেবে আরও বলতে পারি, যেমন তোমরা স্বচ্ছ পানি যদি দেখো, আমি কিছু চিত্র দেখাবো এখন, তোমরা আরও বুঝতে পারবে সহজে। এই যে স্বচ্ছ পানিতে আমরা যখন একটু লক্ষ্য করি, বিশেষ করে বিভিন্ন ধরনের নদী বা লেকের মধ্যে আমরা বা সমুদ্রের আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা সমুদ্রের নিচের অংশে কি কি আছে আমরা দেখতে পাই। বিশেষ করে যেগুলো স্বচ্ছ, নিচের সমুদ্রের নিচের অংশটাও আমরা দেখতে পাই পরিষ্কার থাকার কারণে, কারণ এখানে আলো ভেদ করে একেবারে নিচ পর্যন্ত চলে গেছে। তাহলে এটাও একটা মাধ্যম হতে পারে, স্বচ্ছ মাধ্যম। তাইলে আমরা এই অধ্যায় থেকে আমরা আজকে নতুন কিছু জানতে পারবো। আমরা আজকে নতুন কিছু জানতে পারবো, সাথে সাথে আরও বৃহৎ ব্যাখ্যা করব পরবর্তী আমরা পর্যায়ক্রমে যে ক্লাসগুলো করবো ওইখানে। আজকে আমরা কিছু চিত্র দেখব, সাথে আলুর প্রতিসরণ এই জিনিসটা কি এটা নিয়ে শুধুমাত্র
জানবো আজকের ক্লাসে। তাহলে আমরা শুরুতে কিছু চিত্র দেখি। আমরা যে ব্যাখ্যাগুলো এখন করছি তার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা, এখানে তোমরা একটা বাক্স দেখতেছ, যেটা একটা স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি। তাহলে এই চিত্রটার বিশেষত্ব হচ্ছে, আমরা সাধারণত অস্বচ্ছ যে কোনো এই ধরনের বস্তু বা বাক্স আমরা যখন এক পাশে দাঁড়াবো, বিপরীত পাশে কি আছে সেটা আমরা বুঝতে পারবো না বা দেখি না। কিন্তু এখানে দেখো তোমরা, স্বচ্ছ মাধ্যম হওয়ার কারণে আলো এক পাশ থেকে অন্য পাশে চলে গেছে, এবং আমরা এই যে আমাদের সামনের দিক আর বিপরীত দিকটা আমরা পরিষ্কারভাবে দেখতেছি, কারণ আলোটা এক পাশ থেকে অন্য পাশে যেতে পারছে। আর এরপরে আমরা আরও কিছু চিত্র দেখব। তাহলে এখানে একটা চিত্র দেখো। আমরা এই অধ্যায় থেকে আরেকটা বিষয় জানতে পারবো, স্বচ্ছ মাধ্যম হলেও আমরা এখান থেকেও একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। তোমরা মনে করো, যারা বাসে করে বা দূর দূরান্তে যাওয়ার সময় বাসে আমরা যে জানালাগুলো আছে ওইগুলা বন্ধ অবস্থায় যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই কি, বাসের যে গ্লাস ব্যবহার করা হয় জানালায়, ওই গ্লাসের মধ্যে আমরা আমাদের চেহারা দেখতে পাই আয়নার মতো। তবে ওই ধরনের একেবারে পরিষ্কার নিখুঁত দেখা না গেলেও একটা আমাদের চেহারা এখানে বেশি ওঠে। আবার আমরা ওই জানালার মাধ্যমে বা ওই গ্লাসের মাধ্যমে আমার বাইরের যে দৃশ্যটা সেটাও দেখতে পাই, দুটা একসাথে কাজ করে। এটা তোমরা তোমাদের বাসায় যদি এই ধরনের কাঁচের জানলা থাকে, তোমরা ওইখানে একটু দেখে নিতে পারো বিষয়টা। বা জানলা যখন গ্লাসের সামনে দাঁড়াবে, তখন তোমরা বাইরের দৃশ্যটাও দেখতে পাবে, আবার তোমাদের নিজের চেহারাটার একটা ভিউ দেখা যাবে। এই ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আরেকটা চিত্র দেখব। তাহলে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্র দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা নৌকা আছে, কিছু লোক আছে নৌকার উপর, আর নিচে পানি দেখা যাচ্ছে। আমি একটু আগে বলছি স্বচ্ছ পানির কথা। তাহলে এখানে বোঝা যাচ্ছে স্বচ্ছ পানিতে কীভাবে প্রতিসরণ ঘটতেছে, আবার প্রতিফলনও ঘটতেছে। দেখো, তাহলে নৌকার উপর যে লোকগুলো আছে তাদের একটা ভিউ দেখা যাচ্ছে পানির মধ্যে, সাথে সাথে আবার পানির নিচে অংশে একেবারে তলানিতে কি আছে স্বচ্ছ হওয়ার কারণে সেটাও দেখা যাচ্ছে। তাইলে এখানে বোঝা যাচ্ছে কি, সূর্যের আলোটা বায়ু মাধ্যম থেকে আবার কাঁচ, এই যে কাঁচ বলো বা এরকম পানি স্বচ্ছ মাধ্যম ভেদ করে একেবারে নিচে চলে গেছে। তাহলে এখানে দুইটা মাধ্যম আছে, একটা যেটা বায়ু মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, আর যেটা পানি বা গ্লাস সেটা হবে ঘন মাধ্যম। তাহলে আবার আমরা পাঠ্য বইয়ের পড়াতে যাব। তাইলে আমরা আবার আমাদের পাঠ্য বইয়ে চলে আসলাম। এখানে তোমরা এই বিষয়টা একটু পড়ে নিবে, পরবর্তী আমরা আরও কিছু ব্যাখ্যা করব। আমরা আজকে শুধুমাত্র সংজ্ঞাটা এখান থেকে শিখব, এবং এই প্রতিসরণ, আলোর যে প্রতিসরণ, এই বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটা আশা করি জানতে পারছি, কিভাবে আলোর প্রতিসরণ ঘটে। তাহলে আমরা সংজ্ঞাটা হবে বা হতে পারে কি ধরনের, আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে। তাহলে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে কীভাবে প্রবেশ করবে, তির্যকভাবে প্রবেশ করলে আলোর একটা দিক পরিবর্তন ঘটবে। তাহলে এই দিক পরিবর্তনের ঘটনাটাকেই বলে কি, আলোর প্রতিসরণ। তোমরা এর সংজ্ঞাটা মুখস্থ করবে বা খাতায় নোট করবে।
তাহলে আমি আবার বলতেছি, আলু এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন স্বচ্ছ মাধ্যমে যদি প্রবেশ করে, তাহলে আলুটা প্রবেশ করবে তির্যকভাবে। তির্যকভাবে যদি প্রবেশ করে, তাহলে দুই মাধ্যমের বিভেদ তলে এর দিক পরিবর্তন হয়। তাহলে এই দিক পরিবর্তনের ঘটনাকে বলছে কি, আলুর প্রতিসরণ। আমরা আরেকটা চিত্র দেখব, চিত্রের মাধ্যমেও এই সংখ্যাটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতেছি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি, লঘু মাধ্যম একটা ঘন মাধ্যম। লঘু মাধ্যম যেটা দিচ্ছে সেটা হচ্ছে বায়ু। আমি একটু আগে বললাম যে বায়ু মাধ্যম। এরপরে কাঁচ মাধ্যম, যেমন সূর্যের আলো প্রথমে আমাদের এই ভূপৃষ্ঠে আসার সময় বায়ু মাধ্যম অতিক্রম করে, আবার আমাদের ঘরের দরজা জানলা যখন বন্ধ থাকবে, বা জানলাটা আমরা যদি কাঁচের ব্যবহার করি, তাহলে ওই কাঁচটা ভেদ করে আমাদের ঘরে যখন আলো প্রবেশ করবে, ওই ধরনের একটা ঘটনা এখানে বোঝানো হয়েছে। তাহলে এ থেকে বি পর্যন্ত হচ্ছে বায়ু মাধ্যম। এরপরে বি থেকে সি পর্যন্ত একটা কাঁচ মাধ্যম দিছে, কাঁচ মাধ্যম ভেদ করে আলোটা আসতেছে, এই ঘটনাটা এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো, এ থেকে বিতে আলো আসলো, এরপরে দ্বিতীয় আরেকটা মাধ্যমে যেটা ঘন মাধ্যম, এখানে যখন প্রবেশ করছে, এই যে রেখাটার মাধ্যমে দেখানো হয়েছে, এই সোজাসুজি না হয়ে একটু বাঁকা হয়ে গেছে, তাহলে লম্বের দিকে একটু ঘুরে গেছে। তাহলে তোমরা এটা থেকে বুঝতে পারছো দিক পরিবর্তন করছে। আরেকটা দেখবো আমরা, তাহলে এখানে যে রশ্মি যে বাঁকা হয়ে গেছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। এ থেকে উতে এসে এটা আবার গণমাধ্যমে যখন বাধা পাইছে, আলোর দিক পরিবর্তন হয়েছে। আবার আরেকটা বিষয় খেয়াল করো, আমি ওই সংজ্ঞার মধ্যে বলছিলাম আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করলে, তির্যক মানে কোনাকুনিভাবে। দেখো, এ থেকে আলোটা আসতেছে, উতে আসতেছে, কোনাকুনিভাবে আসলো। এখানে সোজাভাবে দেখানো হয় নাই, কোনাকুনিভাবে যদি আলো আসে, তাহলে আরেকটা ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে, এর দিক পরিবর্তন করবে। এই দিক পরিবর্তনের যে ঘটনা, ওটাকে আলোর প্রতিসরণ বলে। আমরা আরেকটা ঘরের মধ্যে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি, যেটা তোমরা নিশ্চয়ই এরকম ক্লাস প্রাইমারিতে বা তোমরা 6, 7, 8 এই ক্লাসগুলোতে নিচের দিকে এই যে বিজ্ঞান যে ক্লাসগুলো হয়, ওখানেও তোমরা নিশ্চয়ই এই ধরনের ক্লাস করছো। আমি তোমাদের একটা চিত্র দেখাবো, তোমরা প্র্যাকটিক্যালি ওই ধরনের করে দেখতে পারো। এই যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন যায়, এই যে দিক পরিবর্তন হয়, সেটা বোঝার আরেকটা চিত্র দেখাবো এখন। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে চিত্রটা দেখে আশা করি সবাই বাসায় এই ধরনের একটা প্র্যাকটিস করতে পারো। তোমরা এরকম একটা কাঁচের গ্লাস নিতে পারো এবং এর মধ্যে কিছু স্বচ্ছ পানি দিয়ে তোমাদের ঘরে যে তোমার পড়ার টেবিলে যে এখন খাতা কলম নিয়ে বসছো, ওই ধরনের এখান থেকে তোমরা কলম বা পেন্সিল ব্যবহার করে এই পদ্ধতিটা কাজে লাগাইতে পারো। এখানে যেভাবে দেওয়া আছে, তুমি দেখবে কি পানি এবং বায়ু মাধ্যম যেখানে মিলিত হয়েছে, ওই স্থানে তুমি একটু খেয়াল করে দেখো, মনে হচ্ছে কলম বা ওই পেন্সিলটা বাঁকা হয়ে গেছে। তোমরা এই ধরনের প্র্যাকটিস করে দেখবে, আশা করি এটা খুব একটা সহজ পদ্ধতি। তাহলে এই যে দিক পরিবর্তন করছে, আমরা এটার মাধ্যমে বুঝতে পারি। আমি আরেকটা দেখাবো চিত্র, তাহলে দেখো। তাহলে এই পদ্ধতিটা তোমরা আশা করি বাসায় একবার প্র্যাকটিস করবে। তাহলে আমরা আবার পাঠ্য বইয়ে চলে যাব। তাহলে শিক্ষার্থীরা তোমরা
পাঠ্য বইয়ের এই পাঠটা তোমরা একটু ভালো করে পড়বে। আর আমি যে সংখ্যাটা বলছি সংখ্যাটা অবশ্যই মুখস্থ করবে। তোমরা দেখো পাঠ্য বইয়ের নিচের দিকে কিছু এখানে একটা চার্ট দিয়েছে, ওই চার্টের মধ্যেও কিছু মাধ্যমের প্রতিসারাঙ্ক মান দিয়ে দিছে, ব্যাগটা দিয়ে দিছে। তোমরা এগুলো একটু মুখস্থ করবে, এই মানগুলা খাতায় নোট করবে এবং মুখস্থ করবে। এই ক্লাসটার মাধ্যমে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো আলোর প্রতিসরণ সম্পর্কে। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে তার মাধ্যমে আরও বেশ কিছু ধারণা লাভ করতে পারবে। তোমাদের সাথে পরবর্তী আরেকটা ক্লাসে আশা করি নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। তাহলে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।